ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BAHIH পেপার কোড BHIC 114 হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780s to 1939 এর ইউনিট নাম্বার 12 ক্রাইসিস অফ ক্যাপিটালিজম এবং স্বাগত জানাই। আজকের এই লাইভ প্রোগ্রামে আমি যে বিষয়গুলো তুলে ধরতে চাই তা হচ্ছে পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিক, পাশাপাশি ধনতন্ত্রের সংকট, বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে সেই ধনতন্ত্রের সংকটের তীব্রতা, বিশ্বায়ন ও সেই সংক্রান্ত বিতর্ক, দুই বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বের শক্তি সাম্যতা, ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার, এবং সার্বিকভাবে আমরা এই পাঠ একক দুইয়ের মধ্যে দিয়ে আমাদের কি জাতীয় ভাবনা কাজ করে তার উপর আলোকপাত করব। প্রথমে আমি পাঠ এককের উদ্দেশ্যগত দিকগুলির উপর আলোকপাত করব। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অর্থনৈতিক ধারা অর্থাৎ ক্যাপিটালিজম বা ধনতন্ত্র, যা বর্তমান বিশ্বের একটা বিরাট অংশে অর্থনৈতিক কর্মকাণ্ডের চাবিকাঠি। সেই ধনতন্ত্রের সংকট কিভাবে বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে, আমি এ প্রসঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে সেই ধনতন্ত্রের সংকট এর কথাই বলবো। সেগুলো সম্পর্কে পাঠক সমাজকে যেমন সচেতন করে, তার পাশাপাশি বিশ্বায়ন ও সেই সংক্রান্ত বিতর্ক, তার ভালো মন্দ বিশেষ করে সে সম্পর্কে পাঠক সমাজকে এই পাঠ এককগুলির মধ্য দিয়ে সচেতন করার প্রয়াস আমরা লক্ষ্য করি। পাশাপাশি দুই বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বের ইউরোপীয় শক্তিগুলির ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্যতা কিভাবে রক্ষিত হয়েছিল এবং সেখান থেকে শক্তি সাম্যহীনতা, ব্যালেন্স অফ পাওয়ার এর ডিসব্যালেন্স হওয়াটা কি পরিণতি এনেছিল তার উপর এই পাঠ একক এর মাধ্যমে পাঠক সমাজকে সচেতনতা তৈরি করার একটা সক্রিয় উদ্যোগ ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে। পাশাপাশি কোন সময় কোন পর্বে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার এর ধারণা বিশ্ব রাজনীতির অঙ্গনে পরিব্যাপ্ত হয়েছে এবং সেক্ষেত্রে কার ভূমিকা কতটা, তাও ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই পাঠ এককের
দুইয়ের মধ্য দিয়ে তুলে ধরার একটা সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে। মোটের উপর ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ইউরোপীয় অর্থনৈতিক সংকট, নতুন ধরনের অর্থনীতির ধারণা এবং বিশ্বকে শীতল যুদ্ধের ভয়াবহতা থেকে একটা পূর্ণ সচেতনতা গড়ে তোলার বা বিশ্ববাসীকে সচেতন করার উদ্যোগ এই দুই পাঠ এককের মাধ্যমে গ্রহণ করেছে। আমি আমার আজকের আলোচনার মূল পর্বে পাঠক সমাজকে নিয়ে যেতে চাই। আমি প্রথমে ধনতান্ত্রিক অর্থনীতি সাথে সংকট কিভাবে মাথাচাড়া দিয়ে উঠল সেই প্রসঙ্গের উপর আলোকপাত করতে চাই। আমি আমার পূর্ববর্তী আলোচনায় সাম্রাজ্যবাদ এবং তার অর্থনৈতিক প্রভাবের উপর আলোকপাত করতে গিয়ে বিখ্যাত মার্ক্সবাদী লেনিনের একটা উক্তি, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, সাম্রাজ্যবাদ ধনতন্ত্রের চূড়ান্ত পরিণতি, এই বক্তব্যকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই বক্তব্য থেকেই স্পষ্ট লেনিনের মতো তাত্ত্বিক সমাজতান্ত্রিক চিন্তকরা স্পষ্টতই বুঝতে পেরেছিলেন যে ধনতান্ত্রিক অর্থনীতির সংকট একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিশ্ববাসীকে উদ্বেগের মধ্যে ঠেলে দেবে। তেমনটাই ঘটেছিল। ফলে গণতান্ত্রিক ধনতন্ত্রের উপর সংকটটা অনিবার্যই ছিল। কেননা যেভাবে ভোগবাদী অর্থনীতি এবং পুঁজিপতিদের নিয়ন্ত্রণ জনগণের একটা বিরাট অংশের বা উৎপাদক শ্রেণীর বা উৎপাদনের সাথে যুক্ত সেই সমস্ত মানুষকে ঠকিয়ে শুধুমাত্র পুঁজি কারবারিদের মুনাফাকে বৃদ্ধি করেছিল, তাতে করে বঞ্চিত শোষিত শ্রমিক, কৃষক, সাধারণ মানুষেরা তার বিরুদ্ধে একটা সময় এসে প্রতিবাদ করবে এবং তার সংকট তৈরি হবে। তাই তারা কামনা করেছিলেন সমাজতন্ত্রের, তাই তারা কামনা করেছিলেন সমাজতান্ত্রিক অর্থনীতির ধাঁচে রাষ্ট্রকে নির্মাণ করতে বা রাষ্ট্রকে সমাজতান্ত্রিক চিন্তা চেতনার
মাধ্যমে পরিচালিত করত। ধনতন্ত্রের সংকট থেকে প্রথম বিশ্বযুদ্ধের মতো ঘটনার সাক্ষী হতে হয়েছিল বিশ্ববাসী। এমনকি বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্যেও সেই ধনতান্ত্রিক সংকটের নিরসনের উদ্যোগ গ্রহণ করা হলেও তা এক দশকের মধ্যে প্রশ্নের মুখে পড়ে। বিংশ শতকে ৩০-এর দশকে ধনতন্ত্রের সংকট তীব্র আকার ধারণ করে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পাশ্চাত্য জগৎ এই সময় আচ্ছন্ন হয়ে পড়েছিল। ২০-এর দশকের মাঝামাঝি সময় থেকে পুঁজিবাদী অর্থনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি এই দুই ক্ষেত্রে স্থায়িত্ব ও স্থিতিশীলতা পরিলক্ষিত হলেও ওই দশকের শেষের দিকে এসে কিন্তু আমরা গণতন্ত্র এবং পুঁজিবাদের সংকটের জালে নিমগ্ন হয়ে পড়ি এবং সেই সংকট থেকে বিশ্ব কোনো রাষ্ট্র মুখ ফিরিয়ে থাকতে পারেনি। নেমে আসে অর্থনৈতিক মহামন্দা বা বিপর্যয় ১৯২৯-৩০। কেনসের মতো অর্থনীতিবিদও স্বীকার করে নিয়েছিলেন যে আজ আমরা বিশ্বের সবচেয়ে বড় সংকটের মধ্যে নিমজ্জিত। রাজনৈতিক দিক দিয়ে বিচ্ছিন্নতাবাদী নিষ্ক্রিয় মনোভাব গ্রহণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র অর্থনৈতিক দিক দিয়ে সক্রিয় নীতি কিন্তু চালিয়েই রেখেছিল। ২০-এর দশকে পাশ্চাত্য জগতে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা নেয়। ক্ষতিপূরণ সমস্যার সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগী হয়। ফলে জার্মানির উপর ডয়েস পরিকল্পনা ও ইয়াং পরিকল্পনা এই দুই ক্ষেত্রে মার্কিন বিশেষজ্ঞদের মতামত চূড়ান্তভাবে বিবেচিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধানতম উৎপাদক ও সরবরাহকারী দেশেও কিন্তু পরিণত হয় এবং বিভিন্ন দেশে পুঁজি বিনিয়োগ এর ক্ষেত্রে তিনি সেই রাষ্ট্র প্রথম স্থানের অধিকারী হয়ে ওঠে। মার্কিনী ঋণের সুবাদে কিন্তু জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের শেষে তার উপর ভার্সাই সন্ধি বা ক্ষতিপূরণ কমিশনের মাধ্যমে যে ক্ষতিপূরণ ইউরোপের অন্যান্য রাষ্ট্রীয় শক্তিগুলো মেটানোর কথা ছিল তা কিন্তু দাঁড়িয়েছিল। আমি পাঠক সমাজকে বলতে চাই, বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে জার্মানির আর্থিক সংস্থান বা সামর্থ্য এই স্তরে ছিল না যে ঋণ প্রাপ্তি না হলে ইংল্যান্ড ফ্রান্সের মতো রাষ্ট্রগুলোর ক্ষতিপূরণ দেওয়া।
কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের উপর দাঁড়িয়ে জার্মানির ওয়েমার বা ভাইমার প্রজাতন্ত্র কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু 1929-এর অর্থনৈতিক মহামন্দা মিত্রশক্তির ঋণ মেটানোর ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এবং এই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট ঘোষণা করে আমেরিকা কেবলমাত্র আমেরিকানদের জন্য, ইউরোপের অন্যান্য সমস্যার সঙ্গে সে যুক্ত হতে চায় না। এমন ধরনের বক্তব্য থেকে বোঝা যায় আমেরিকার অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত উদ্দেশ্যকে সামনে রেখে এখন থেকে চালিত হবে। ফলে স্বাভাবিকভাবে ধনতন্ত্রের সংকট অনেকটা প্রকট হয়ে ওঠে, যাকে পূর্ণ মাত্রায় কাজে লাগাতে জার্মানির মতো রাষ্ট্র এবং সেখানকার নাৎসিবাদী চিন্তক এবং চেতনার মূল নায়ক হিটলার কাজে লাগান। 1929 থেকে 1932 এই সময়ের আর্থিক মহামন্দা মার্কিন ঋণ দানের নীতিকে সম্পূর্ণ থামিয়ে দেয়। অথচ যদি এই সংকটের কারণ আমরা অনুসন্ধান করি তাহলে দেখতে পাবো 1929-এর অক্টোবর মাসে নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে শেয়ার মূল্যের অবনমন, অর্থাৎ হঠাৎ করে পড়ে যাওয়া, ইউরোপে এই মহামন্দা সূত্রপাত ঘটায়। ইউরোপে মার্কিন ঋণের সম্পূর্ণ স্থগিতকরণ আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটে দিক নির্দেশ করে। সমগ্র বিশ্ব জুড়ে ক্রয় ক্ষমতা একেবারে হ্রাস পায় এবং সর্বনাশা মূল্য হ্রাস পাওয়ার ফলে 1929 থেকে 1933 সময় পর্যন্ত বিদেশে বেসরকারি মার্কিন পুঁজি বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মন্দা শুরু হওয়ায় আমদানি বাণিজ্যের মাত্রাও ভীষণভাবে সংকুচিত হয়। মার্কিন বাণিজ্যের সংকোচন বিশ্ব বাণিজ্যের উপর চরম আঘাত নিয়ে আসে। কয়েক বছর ধরে চলতে থাকা এই মহামন্দার ফলে ইউরোপের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও ভারসাম্য নষ্ট হয়ে যায়। ফলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা একেবারে তলানিতে এসে ঠেকে এবং পুঁজিবাদ ধ্বংস হওয়ার দিকে এগিয়ে যায়। আমি ইতিপূর্বে বলেছি মার্কিন ঋণের ধারা স্থগিত করা হয়, অর্থনৈতিক সমস্যা আন্তর্জাতিক চরিত্র ধারণ করে।
এবং এই অর্থনৈতিক সংকটের সবচেয়ে তীব্রতা কিন্তু জার্মানির অর্থনীতিকে আক্রান্ত করেছিল। জার্মানি ছিল মার্কিন ঋণের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। ফলে জার্মানির পক্ষে ক্ষতিপূরণ বাবদ দেয় অর্থ পরিশোধ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদেশি পুঁজির আগমন বন্ধ হওয়ায় জার্মান অর্থনীতি সংকটের মধ্যে নিমজ্জিত হয়। জার্মানির আমদানি এবং রপ্তানি উভয় ধরনের বাণিজ্যই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে। বেকার সংখ্যা বৃদ্ধি পায়, জার্মানি ক্ষতিপূরণের কিস্তি অর্থাৎ দেয় অর্থ পরিশোধ করতে অস্বীকার করে। এমনকি জাতিসংঘ থেকে বেরিয়ে আসার উদ্যোগও তার মধ্যে তৈরি হয়। জাতিসংঘের উদ্যোগে যদিও হাঙ্গেরি, গ্রিস, বুলগেরিয়া যে আর্থিক ঋণ পেয়েছিল সেগুলিও পরিশোধ করতে ব্যর্থ হয়। আন্তর্জাতিক বাণিজ্য কাঠামো ভেঙে পড়ায় ব্রিটেন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারণ ব্রিটেনের পরিবহন ও পণ্যের ব্যবসায়ী যে অর্থ লগ্নি করে প্রচুর অর্থ উপার্জন করত, ১৯৩১ খ্রিস্টাব্দের জুলাই ব্রিটেন যে আর্থিক বাজেট বিশ্ববাসীর কাছে তুলে ধরে, সেখানে দেখা যায় বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ১০০ মিলিয়ন পাউন্ড। মুদ্রা এবং স্টার্লিং এর দ্রুত অবক্ষয় বা অবনমন শুরু হয়। মহামন্দার ফল হয়েছিল সুদূর প্রসার। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের উপরও বিশেষ প্রভাব ফেলেছিল। উদার পুঁজিবাদী অবাধ অর্থনীতি ও গণতন্ত্রের প্রচলিত মূল্যবোধের বিনষ্টি ইউরোপকে হতাশার অন্ধকারে নিমজ্জিত করেছিল। আমি ইতিমধ্যে আলোচনা করেছি ওয়েমার প্রজাতন্ত্রের অবক্ষয় ও ১৯৩০-এর দশকে সূচনার আগেই স্পষ্ট মাত্রায় ধরা পড়েছিল। হিটলারের মতো নাৎসিবাদী নেতা জার্মানির রাজনীতির মঞ্চে উঠে আসেন। ফলে বীতশ্রদ্ধ হয়ে গণতান্ত্রিক কাঠামোর উপর বা গণতান্ত্রিক চিন্তা চেতনা থেকে অনেক রাষ্ট্রই মুখ ফেরাতে শুরু করে। অন্যদিকে বুদ্ধিজীবী মধ্যবিত্ত মহল পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে হতাশ হয়ে সমাজতন্ত্র এবং কমিউনিজমের পথ অবলম্বন করতে চেয়েছিলেন। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দিকে ঝুঁকে পড়েছিলেন এবং তারা একই সময় লক্ষ্য করেছিলেন যে সোভিয়েত রাশিয়ার অগ্রগতি একমাত্র রাশিয়াই মহামন্দার গ্রাস থেকে আত্মরক্ষা করে উন্নয়নের গতি অব্যাহত রাখতে পেরেছিল। বলা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে মহামন্দা সোভিয়েত রাশিয়ার পক্ষে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল। মহামন্দা পশ্চিমী রাষ্ট্রগুলোকে অন্ধ রুশ বিরোধী নীতি বর্জন করতেও বাধ্য করেছিল। তাই বিপ্লবোত্তর রাশিয়া প্রাক বিপ্লব যুগের জারে
গৃহীত বিদেশি ঋণ অস্বীকার করায় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার সাথে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র 1932-এ ক্ষমতায় এসে মহামন্দা কবলিত রাষ্ট্রগুলির পক্ষ থেকে সোভিয়েত রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনকে বিশেষ উদ্যোগ বা গুরুত্ব সহকারে দেখেছিল। রাশিয়া পশ্চিমী অর্থনৈতিক জগতে সঙ্গে যুক্ত হয়েছিল। ফলে রাশিয়া যে পশ্চিমী অর্থনীতির কাছে অস্পৃশ্য নয়, এমন বার্তা অন্তত রাশিয়া এই মহামন্দার হাত ধরে তার ঝুলিতে প্রাপ্তি ঘটিয়েছে। পাঠক সমাজকে আমি বলবো, জার্মানির সাধারণ ব্যবসায়ী গোষ্ঠী, পেশাদার শ্রেণী, শ্রমজীবী মানুষের অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক ক্ষোভের পূর্ণ মাত্রায় সদ্ব্যবহার করেছিলেন হিটলারের মতো নেতৃত্ব। একজন নাৎসিবাদী ডানপন্থী নেতা আর্থিক সংকটজনিত নৈরাশ্যের সময় নতুন অর্থব্যবস্থার লোভ দেখিয়ে জার্মান পুঁজিপতিদের কমিউনিস্ট ভীতিকে কাজে লাগিয়ে তিনি ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছিলেন। ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলো আত্মরক্ষামূলক নূতন কৌশল অবলম্বন করতে উদ্যোগী হয়েছিলেন ধনতন্ত্রের এই সংকট থেকে। বিচ্ছিন্ন স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। স্বতন্ত্র জাতীয় চেতনা এবং ক্ষয়িষ্ণু কাঠামো সুযোগকে সদ্ব্যবহার করে হিটলার গোটা ইউরোপকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। ইএইচ কারের মতো ইতিহাসবিদরা বলছেন 1933 খ্রিস্টাব্দে যখন অর্থনৈতিক দুর্যোগের মেঘ কাটতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক পরিবেশে অন্ধকারাচ্ছন্ন হয়ে বিভিন্ন দেশ যখন অর্থনৈতিক সংকট নিমগ্ন, তখন জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করার সময় হিসেবে বেছে নেয় এবং জাতিসংঘ থেকে বেরিয়ে আসে। জার্মানি একইভাবে নিরস্ত্রীকরণ সম্মেলন থেকে প্রতিনিধি প্রত্যাহার করে এবং সমরসজ্জার দিকে দৃষ্টি দেয়। এইভাবে যৌথ নিরাপত্তা ব্যবস্থা বা বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে যে শক্তি সাম্যতা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির মধ্যে তৈরি হয়েছিল তা ক্রমে চূর্ণ হতে শুরু করে এবং পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে নিমজ্জিত হয়। আমার পরবর্তী পর্বের আলোচনা বিশ্বায়ন ও সেই সংক্রান্ত বিতর্ক। ফলে বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে বিশ্ব এক নতুন ধরনের সংকটের সম্মুখীন হয় এবং সেই সংকট থেকে 1970 এর আগে পরিত্রাণ পেয়ে বিশ্ব ক্রমেই একমেরু বিশ্বের দিকে ধাবিত হয়।
আমি ঠান্ডা লড়াইয়ের প্রসঙ্গ একটু পরের আলোচনার দিকে রেখেছি। আপনারাও আপনাদের স্টাডি মেটেরিয়ালস যা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পেয়েছেন, সেখানে ঠান্ডা যুদ্ধের প্রসঙ্গ আলোচনাটা রাখা আছে। আমার এখনকার আলোচনা বিশ্বায়ন ও সেই সংক্রান্ত বিতর্ক। মার্কিন একমেরুত্ব গড়ে উঠেছিল সামরিক ও রাজনৈতিক কর্তৃত্বের উপর, কিন্তু 20 শতকের শেষে একটা অর্থনৈতিক ভোগ্যপণ্যবাদী একমেরুত্বের আবির্ভাব ঘটেছিল, বিশেষ করে 1990-এর দশক, যার পোশাকি নাম হলো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। ব্যাখ্যা করে একে বলা হয় ইকোনমিক ইন্টিগ্রেশন অফ দ্য ওয়ার্ল্ড। ইকোনমিক ইন্টিগ্রেশন অফ দ্য ওয়ার্ল্ড। ফলে স্বাভাবিকভাবে আমরা যদি বিশ্বায়নের প্রস্তুতি এবং পরিণতির দিকে তাকাই, তাহলে লক্ষ্য করব যে বিশ্বায়ন হঠাৎ করে আসেনি বা এর প্রসঙ্গ ওঠেনি। একদিকে হায়েক তার রোড টু সার্ভডম বইতে বা গ্রন্থে উল্লেখ করেছেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীন সর্বশক্তিমান অর্থনৈতিক সমাজের বিষয়টি। তার নমনীয়তা, অন্যদিকে পল সুইজি বিপ্লব উত্তর সমাজের ছবি এঁকেছেন তার নমনীয়তা। আর তৃতীয় পক্ষে নোয়াম চমস্কি ডিটারিং ডেমোক্রেসি বইতে যে সমাজতান্ত্রিক সমঝোতার কথা ভেবেছিলেন তার বাস্তবতা এই তিনের পারস্পরিক লেনদেনই সম্ভবত বিশ্বায়নের ধারণাকে দানা বাঁধতে সাহায্য করেছিল। 1960-80 দশকে কনভার্জেন্স থিওরি বা বৈপরীত্যের মিলন তত্ত্বের যুগ। ধনতান্ত্রিক দেশগুলি তখন মিশ্র অর্থনীতি, জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্ব এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পথে এগিয়ে চলে। আবার সমাজতান্ত্রিক দেশগুলো নজর রাখতে শুরু করে বাজার অর্থনীতির দিকে। এন্ড অফ ইডিওলজি লেখক ড্যানিয়েল বেল এই দুই বিরোধী শিবিরের নিঃশব্দ বোঝাপড়ার আভাস দিয়েছিলেন। তাই হয়তো ঘটেছে তখন দুই মার্কিন অর্থনীতিবিদ কার্ল ও মিলস এর সমীক্ষার ভিত্তিতে বার্নহাম তখন ম্যানেজেরিয়াল তত্ত্ব দিকে ঝুঁকেছিল। জাতীয় কোম্পানিগুলো ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি উপর ভর করে পুঁজির ঘনত্ব বাড়বে এবং জাতীয় কোম্পানিগুলি সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক এই দুই শিবিরের সাথে সামিল হবে। যাই হোক,
এইভাবে বহুজাতিক সংস্থা এবং তাদের নিয়ন্ত্রণ 1990-এর দশকে বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়। টেকনোক্র্যাটদের ভোগ্যপণ্য প্রযুক্তি, অর্থনৈতিক ব্যবস্থাপনা আর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার উপর ভর করে জাতীয় সীমানা ভেঙে বহুজাতিকতার অভিষিক্ত হয়। তখন ঘটে পুঁজির বিশ্বায়ন। মার্কিনী সংস্থা ভারতবর্ষ সহ তৃতীয় বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোর বাজারে দখল করতে উদ্যোগী হয়ে ওঠে। খুলে দাও দ্বার। এই নীতির মধ্য দিয়ে কোন রাষ্ট্রের অর্থনৈতিক পরিমণ্ডলকে আর কোনোভাবে একক রাষ্ট্রের অধীনে রাখা গেল না। আজ আন্তর্জাতিক বিশ্ব বিশ্বায়নের হাত ধরে এতটা হাতের মুঠোয় এসে গেছে যে একটা সময় যখন ছিল ইউরোপের পণ্য সামগ্রী পেতে গেলে ইউরোপের নির্দিষ্ট রাষ্ট্রের বাজার থেকে সেই দেশের কারেন্সির মাধ্যমে বা মুদ্রার মাধ্যমে সংগ্রহ করতে হতো। আজকে বিশ্বের যে কোনো প্রান্তের থেকে ইন্টারনেটের মাধ্যমে তা ক্রয় করা এবং তা প্রাপ্তির সুযোগ রয়েছে। ফলে বাজারের প্রসারিত দৃষ্টিভঙ্গি এবং বহুজাতিক সংস্থাগুলো একচেটিয়া নিয়ন্ত্রণের এক নতুন ভাবনা বিশ্ব অর্থনীতিকে নতি স্বীকার করতে বাধ্য করেছে। কোন রাষ্ট্রের পক্ষে এককভাবে আজকে পৃথিবীতে চলা কার্যত সম্ভব নয়। কোকা-কোলা, অ্যামাজন, ফ্লিপকার্ট, অ্যামওয়ে, অরিফ্লেম এর মতো কোম্পানিগুলি বিশ্বব্যাপী বাজারকে নিয়ন্ত্রণ করার নতুন পন্থা বিশ্বায়নের হাত ধরে অর্জন করে। বিশ্বায়ন যে শুধুমাত্র বাজার অর্থনীতিকেই আক্রান্ত করেছিল তা নয়, বিশ্বায়নের থাবা পড়েছিল সমাজ ও সংস্কৃতির উপরও। নিয়ন্ত্রিত জগতের সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব ছিল গভীর। এক ধরনীকরণ, ইউনিফর্মিটি, আত্মীকরণ আর বিনির্মাণ, ডিকনস্ট্রাকশন, এই তিন বৈশিষ্ট্য দিয়ে এই প্রভাবটিকে আমরা ব্যাখ্যা করতে পারি। একদিকে বাজার, দেশের মার্কেট, লোক সংস্কৃতির বৈচিত্র্যকে ধ্বংস করে এক ধরনের সমাজ মানসিকতা তৈরি করে, যাতে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এক ধরনের পণ্যের চাহিদা, তাতে সুবিধা হয় পণ্য উৎপাদক দেশের বহুজাতিক কোম্পানি। অন্যদিকে ধনতন্ত্রমুখী সংস্কৃতির স্রোতটা বয়ে চলে পশ্চিম থেকে পূবে, পাশ্চাত্য থেকে প্রাচ্যে, দক্ষিণ থেকে উত্তরে, উন্নত জগৎ থেকে অনুন্নত বিকাশমান জগতে। গ্রহণের প্রান্তে পড়ে থাকে যে সমাজ, সেই সমাজ সহজেই এটা মেনে নেয়। কেননা পণ্যভিত্তিক আধুনিকীকরণের মোহ তাকে আচ্ছন্ন
করে রাখে। আধুনিকতার পণ্যরূপটি শিখর অবশ্যই পশ্চিমী সংস্কৃতিতে দেখা যায়। অনেকে সেই কারণে এই এক ধরনীকরণ যাকে প্রচার করা হয় হোমোজেনাইজেশন, তার মধ্যে কিছু কিছু সামাজিক প্রবণতাও দেখা যায় যা বিশ্বায়নের প্রভাবকে তীব্র থেকে তীব্রতর করে তোলে। বিজ্ঞাপনের মাধ্যমে যোগশাস্ত্রকে আধুনিক পণ্যের মোড়কে বিক্রি করা হয়। এমনকি হিন্দুত্বের স্লোগান ভারতের একসময়ে দাঙ্গার কারণ বলে যারা মনে করে, সেই হিন্দুত্বকে পণ্য করে পুঁজি বাড়িয়ে নেয় বিশ্বায়িত চলচ্চিত্র শিল্প। বিশ্বায়নের ব্যাকরণে একেই বলে আত্মীকরণ। বিশ্বায়নের তৃতীয় প্রভাবটি যদি আমরা লক্ষ্য করি, সেটা অনেক বেশি ধ্বংসাত্মক। সমাজ সংস্কৃতির বিনির্মাণ থেকেই এই ধ্বংস শুরু। ফলে বিশ্বায়ন কখনো কখনো বিশ্ববাসীর কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠেছে, আবার কখনো কখনো তার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্ববাসীকে কবলিতও করেছে। তাই ভালো মন্দে মেশানো এই বিশ্বায়ন আজকের অর্থনৈতিক পরিকাঠামোতে অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বায়ন যেমন পুঁজির সীমান্তহীন অবাধ চলাচল চূড়ান্ত নমনীয়তায় চায়, তেমনি দাবি করে জাতিরাষ্ট্রের সমঝোতার মানসিকতা, কূটনৈতিক কাঠামোর নম্রতা এবং সুশীল সমাজে অর্থাৎ সিভিল সোসাইটির সৌজন্য স্বীকৃতি। যেহেতু সুশীল সমাজের মানসিকতার সঙ্গে রাষ্ট্রের সম্মতির প্রশ্ন জড়িয়ে থাকে, তাই বিশ্বায়ন সেই সমাজের সাংস্কৃতিক রীতিনীতি এবং মূল্যবোধের নমনীয়তা চায়। সেই নমনীয়তা তৈরি করে দেওয়া হয় সর্বত্রগামী গণমাধ্যম বা মিডিয়ার সাহায্যে। আপনারা ঘন ঘন বিজ্ঞাপন আপনাদের দৈনন্দিন জীবনে রেডিও, টেলিভিশন সহ সমস্ত ধরনের মিডিয়া বা বিনোদনমূলক ক্ষেত্রে লক্ষ্য করবেন। মোটের উপর বলা যায় আর্থসামাজিক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে বিংশ শতকের সমাজতান্ত্রিক দুনিয়ার পতন ঘটিয়েছে। সেই সঙ্গে সম্ভবত মার্কিন পুলিশ রাজ এবং পুঁজিবাদী বিশ্বায়ন সমাজ সংস্কৃতির প্রতিটি স্তরে অনুভব করা গেছে। 20 শতকের গোড়ায় পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের যে দ্বান্দ্বিক বৈচিত্র্য ইতিহাসকে উত্তেজনাময় করে তুলেছিল, 20 শতকের শেষে তার আর কোনো অস্তিত্ব আমরা লক্ষ্য করি না। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে দীর্ঘ সময় চলে গেলেও অনেক রাষ্ট্রের হাতে পারমাণবিক শক্তি থাকা সত্ত্বেও ঠান্ডা যুদ্ধের মধ্যেও বিশ্ব আচ্ছন্ন হলেও বিশ্ববাসীকে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে হয়নি। তার কারণ অর্থনীতি বড় বালায়। একটা সাধারণ বাংলা, গ্রাম্য বাংলা ভাষা অর্থনীতি একটা
বড় বালাই, অর্থাৎ আমি বোঝাতে চাইছি বা বলতে চাইছি অর্থনীতি বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিশ্বব্যাপী অন্তত বৃহৎ শক্তিগুলোর আস্ফালন কম বেশি বিভিন্ন সময় লক্ষ্য করলেও সর্বব্যাপী ধ্বংসাত্মক বিশ্বযুদ্ধের কবল থেকে অন্তত মুক্ত হতে পেরেছে, বা সেই ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন হয়েছে, যা বিশ্ববাসীর কাছে কিছুটা হলেও স্বস্তির এবং আনন্দের। আমার আজকের আলোচনার একেবারে অন্তিম প্রান্তে এসে আমি ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার এর বিষয়টি উল্লেখ করব এবং এই সংক্রান্ত বিতর্ক বা বিতর্কের বিষয়টি খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। সময় একদম শেষ এবং শেষে এসে আমরা পৌঁছে গেছি। সাধারণত কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ 1945 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা ব্যাপক দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি করে, যা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসকে ভীষণভাবে প্রভাবিত করে। মার্কিন পণ্ডিতগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার এই বৈপরীত্য বা দ্বন্দ্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। মূলত তিন ধরনের ব্যাখ্যা এই প্রসঙ্গে ভীষণ প্রাসঙ্গিক। একটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাদী ব্যাখ্যা, আর একটা সংশোধনবাদী বা রিভিশনালিস্ট ব্যাখ্যা, আর একটা তৃতীয় ব্যাখ্যা আমরা পাই। তবে ঐতিহ্যমণ্ডিত গোড়া মনোভাব বা ট্র্যাডিশনাল অর্থোডক্স ভিউ অনুসারে, যার ছত্রে ছত্রে মার্কিনী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায় এবং মার্কিন সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বা মার্কিন ইতিহাসবিদদের পক্ষ থেকে, রাষ্ট্রবিজ্ঞানীদের পক্ষ থেকে প্রচার করা হয় যে ঠান্ডা যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে সোভিয়েত কমিউনিজমের আগ্রাসন থেকেই জন্ম লাভ করে। গোড়া লেখকগণের অভিমতে কমিউনিস্ট মতাদর্শ বা ধনতন্ত্রকে ধ্বংস করতে চায় তার মহান প্রবক্তা জোসেফ স্ট্যালিন, এবং তিনি ইয়াল্টা সম্মেলন 1945-এ তার প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গপূর্বক কমিনফর্ম গঠন করে পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ অর্থাৎ সোভিয়েতের প্রভাব সুদৃঢ় করার মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের পরিবেশ রচনা করেন। অন্যদিকে সংশোধনবাদী বা রিভিশনালিস্ট হিস্টোরিয়ানরা
এর বিরোধিতা করেন। তারা বলেন ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত রাশিয়া নয়, মার্কিন যুক্তরাষ্ট্র মূল ভূমিকা গ্রহণ করেছে। বিশেষ করে 1945 থেকে 47 সময় পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু অবাস্তব এবং কিছু সমকালব্যাপী অতীব দূরদমনীয় মার্কিন কূটনৈতিক পদক্ষেপ, যা মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান এবং মার্শাল প্ল্যান, ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা মাধ্যমে সোভিয়েত বিরোধী শক্তিগুলোকে উস্কানিমূলক ক্ষেত্রের মধ্যে প্রবাহিত করে এবং তারা আর্থিক সহযোগিতার নীতি ঘোষণা করে নিজ পক্ষে সামিল করে। ফলে সংশোধনবাদীরা কঠোর ভাবে ট্রুম্যান নীতি ও মার্শাল প্ল্যান এর মধ্যেই ঠান্ডা যুদ্ধের সূত্রপাত লক্ষ্য করে। তৃতীয় একটা ভিউ বা থার্ড মতামত আমরা পাই, যারা মনে করেন এই দুই ধরনের ব্যাখ্যার মধ্যে বাস্তব ইতিহাসকে অস্বীকার করা হয়েছে। তারা বলতে চান এই দ্বন্দ্বের কারণসমূহকে মূলত রাষ্ট্রীয় পদ্ধতির প্রকৃতি, নেচার অফ দি স্টেট সিস্টেম এবং যুদ্ধ পরবর্তী দুটি অতি শক্তির অর্থাৎ দুই সুপার পাওয়ারের বিষয়গত বাস্তব পরিস্থিতির অর্থাৎ অবজেক্টিভ সিচুয়েশন অর্থাৎ দ্বিমেরু বিশ্ব বিশিষ্ট শক্তি বন্টনের আত্মপ্রকাশ। কার নিয়ন্ত্রণাধীন সবচেয়ে বেশি অঞ্চল থাকবে, কার প্রভাব সবচেয়ে বেশি তৈরি হবে, সেই জায়গা থেকেই ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হয়েছিল। যাই হোক, সময়ের স্বল্পতা আমাকে এ বিষয়ে আলোচনার ক্ষেত্রকে প্রসারিত করার পক্ষে নিয়ে যায় না। ফলে আমাদেরকে বিশ্বের দুই সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কাউকেই একতরফাভাবে ঠান্ডা যুদ্ধের জন্য দায়ী করাটা সঙ্গত নয়। শক্তির দ্বারা বিশ্বকে নিয়ন্ত্রণ করা, আর্থিকভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করা, সংস্কৃতিগত দিক থেকে বিশ্বকে নিয়ন্ত্রণ করা, এই ভাবনা উভয় সুপার পাওয়ার এর মধ্যেই কাজ করেছিল। আর সেখান থেকেই ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হয়েছিল, যা আলটিমেটলি চূড়ান্ত পর্বে এসে এক মেরু বিশ্বের দিকে বিশ্বকে ঠেলে দিয়েছিল। যে এক মেরু বিশ্বে ধারণা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক
রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার পতনও অনিবার্য করে তুলেছিল। বিশ্বের একমাত্র শক্তিশালী রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে এসেছিল এবং নতুন ধরনের অর্থনৈতিক চিন্তন বিশ্বায়ন জায়গা করে নিয়েছিল। সেই ভাবনা ক্রমেই প্রসারিত হয়েছে। আজকে কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে বিচ্ছিন্ন থেকে স্বতন্ত্র অর্থনৈতিক কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। বিশ্বায়নের গণ্ডিতে আমরা সবাই সংযুক্ত হয়ে পড়েছি। তার থেকে পরিত্রাণ কোথায় বা আমরা আদৌ পেতে চাই কিনা তা আমাদের ভেবে দেখতে হবে এবং ভবিষ্যৎই তা নির্ধারণ করবে। ধন্যবাদ। আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি।